আমরা এখন দেখব গাউসের উপপাদ্যের প্রয়োগ। তো আমরা এর আগের দিনে গাউসের উপপাদ্যের একটা প্রয়োগ দেখিয়েছিলাম। তো সেই প্রয়োগের মধ্যে আমরা বলেছি যে একটি বিন্দু আধান থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করবার জন্য গাউসের উপপাদ্যের প্রয়োগ কিভাবে করা যায় সেটা আমরা পড়েছি। এবং সেক্ষেত্রেও আমরা পেয়েছিলাম যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E = SI পদ্ধতিতে 1/4πε0 × Q/r²। এবং অন্যান্য মাধ্যম যদি নেওয়া হয় বায়ু বা শূন্য মাধ্যমের পরিবর্তে, তাহলে সেক্ষেত্রে E = 1/4πε × Q/r²। এই ফর্মুলাটা আমরা করেছি। এই কাজটা করার সময় একটা বিষয়ের দিকে আশা করি সকলে লক্ষ্য করবে, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব, তখন সেই বিন্দুটিকে যুক্ত করে আমরা একটা কাল্পনিক তল কল্পনা করে নিই। সেই তলটাকেই বলা হয় গাউসীয় তল। তো সেই গাউসীয় তলটা দেখানোর জন্য আমরা আবার নতুন করে আগে যেটা করিয়েছিলাম সেটা আবার নতুন করে একবার দেখাবো। তো দেখে নাও বিষয়টা ঠিক কেমন। এখানে কিউ আধানটা আছে এবং এইখানে একটা বিন্দুতে, অর্থাৎ বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে, যেটা আর দূরত্বে অবস্থান করছে আধান থেকে। এখন আমরা গাউসীয় উপপাদ্যটি ব্যবহার করবার জন্য আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই বিন্দুটিকে যুক্ত করে আর কিউ আধানটিকে কেন্দ্র করে আমরা একটি কাল্পনিক গোলক নেব। গোলকটা কেমন? গোলকটার ব্যাসার্ধ হবে আর। দেখো, আমরা এই রকমের একটা গোলক নিয়েছি, যে গোলকটার কেন্দ্রে কিউ আধানটি অবস্থান করবে এবং যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা হবে সেই বিন্দুটি ওই কাল্পনিক তলের উপরে স্থিত একটি বিন্দু হবে। তাহলে এক্ষেত্রে এই যে গোলকটা নেওয়া হয়েছে, এই গোলকটা হলো গাউসীয় তল। বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার সময় এই তলের ক্ষেত্রফলটা আমাদের লাগবে। প্রথমে সমীকরণটা আমরা বসিয়ে দিলাম, সেটা দেখো E.ds = Q/ε0, অর্থাৎ শূন্য বা বায়ু মাধ্যম নেওয়া হলো আর এসআই পদ্ধতিটাকে ব্যবহার করা হলো। এবারে এটা যখন আমরা সমাকলন করব, তখন স্থির তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অতএব ইটা বাইরে, ds = Q/ε0। ঠিক আছে, এখানে Q/ε0 EDS এখানে করে নেওয়া হলো। এবারে দেখো, এই যে সম্পূর্ণ তলটা নেওয়া হয়েছে, যে গাউসীয় তলটা বি বিন্দুকে যুক্ত করে, এই তলের সমগ্রটার ক্ষেত্রফলই হলো ইন্টিগ্রাল ds। অর্থাৎ যখনই এই যে ds গুলো নেওয়া হবে, যখন এর সমাকলন করা হবে, তখন সমগ্র গাউসীয় তলের ক্ষেত্রফলটি এখানে আমাদের বিবেচ্য বিষয় হবে। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এখানে E.ds এ আমরা এখানে E লিখলাম এবং তার সঙ্গে এই যে ds লিখেছি, ইন্টিগ্রাল অফ ds, এইটার অর্থ হচ্ছে ওই কাল্পনিক তলটির বা এই কাল্পনিক গাউসীয় তলটির সমগ্র তলের ক্ষেত্রফল। অর্থাৎ এই যে গোলকটা নেওয়া হয়েছে আর ব্যাসার্ধের, এর ক্ষেত্রফলটাই হচ্ছে ইন্টিগ্রাল ds এর মান। তাহলে স্বাভাবিকভাবে আমরা এখানে লিখব 4πr²।
এটা আমরা আগের দিনও দেখিয়েছি, আজকে আবার নতুন করে বিষয়টা দেখানো হলো। ইকুয়াল টু দেখো কিউ বাই এপসাইলন জিরো, এইটা আমরা এখানে লিখলাম। লেখার পর এই সমীকরণটিকে আবার নতুন করে ই সমান আমরা নির্ণয় করতে যাচ্ছি যখন, তখন দেখছি যে এটা দেখো 4 পাই আর স্কোয়ার এপসাইলন জিরো। অতএব আমরা এখান থেকে ইটাকে পেলাম ই ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন জিরো নিলাম, এখানে হলো কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো কোনো একটি বিন্দু আধান থেকে আর দূরত্বে, অর্থাৎ কিউ আধান থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার সময় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ই সমান 1/4 পাই এপসাইলন জিরো কিউ বাই আর স্কোয়ার। স্বাভাবিক অবস্থাতেই আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করে তড়িৎ ক্ষেত্রের যে তত্ত্ব আছে সেটা প্রয়োগ করে যা পেয়েছিলাম, গাউসের সূত্র ব্যবহার করে গাউসীয় তল থেকে আমরা ওই একই সমীকরণ পেলাম, দিয়ে বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা এখানে আমরা নির্ণয় করতে পেরেছি। এইভাবে গাউসের সূত্রগুলিকে উপপাদ্যটিকে ব্যবহার করে বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ঠিক কত হয় সেটা এখানে সহজেই নির্ণয় করা যায়। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় দেখো, সেটা হচ্ছে এখানে এই যে ই ডট জিএস, এখান থেকে সরাসরি ইডিএস লিখেছি। এটা যদি সম্পূর্ণ লেখা হতো তাহলে হবে ই গণিত ডিএস গণিত কস থিটা। এখানে থিটার মানটা হয় 0 ডিগ্রি, সেই জন্য ই ডট জিএস এবং ই ডিএস মানটা একই হয়। থিটার মানটা 0 থাকার জন্য সেই জন্য এখান থেকে ই ইন্টিগ্রাল ডিএস এই বিষয়টা এখান থেকে করা হয়েছে, দিয়ে সমীকরণটা এখান থেকে নির্ণয় করা হলো। চলো এরপরে আমরা পরের অংশটার দিকে দেখব। আচ্ছা, এখানে বিষয়টা একবার বুঝে নাও। সেটা হচ্ছে যে এই যে বিন্দু আধানটি দেওয়া হয়েছে, এর জন্য যে তড়িৎ প্রাবল্য পাওয়া যাবে, সেই তড়িৎ প্রাবল্যটা গাউসীয় তলের সঙ্গে অভিলম্বভাবে নির্গত হয়, এবং গাউসীয় তলের উপরে যে আমরা ক্ষেত্রফল ভেক্টর নির্ণয় করি সেটাও অভিলম্ব। সেই জন্য ই ডট ডিএস এবং ইডিএস এটা হয় থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পাওয়া যায়। নাম্বার 2 দেখো, বলছে সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। দেখো আমরা এখানে একটা আর ব্যাসার্ধের পাতলা গোলীয় খোলককে গোলীয় খোলক কিউ আধানে সুষমভাবে আহিত করা হয়েছে। এরকম ভাবে আমরা এখানে একটা নিলাম। দেখো এখানে একটা আর ব্যাসার্ধের একটা গোলীয় খোলক নেওয়া হয়েছে। আর ব্যাসার্ধের একটি পাতলা গোলীয় খোলক আছে, তার মধ্যে কিউ আধান অর্থাৎ প্লাস কিউ, এই আধানটা সুষমভাবে বণ্টিত আছে। এবার দেখো গোলীয় খোলকের জন্য একটা বহিস্থ বিন্দু নেব, যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। দেখো আমরা মনে করছি যে কেন্দ্র ও থেকে এক্স দূরত্বে এইখানে একটা বিন্দু নেওয়া হলো পি, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। আমরা এখানে গাউসের উপপাদ্য ব্যবহার করে
পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। লক্ষ্য করে দেখো, আমরা আগেই বলেছিলাম যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয় করব সেই বিন্দুটিকে যুক্ত করে একটা আমরা কাল্পনিক তল নেব, গোলীয় তল অর্থাৎ গাউসীয় তল, সেটাকে আমরা নেব। দেখো, এই বিন্দুটাকে যুক্ত করে আমরা এখানে একটা কাল্পনিক গোলীয় তল বিবেচনা করলাম। কাল্পনিক গোলীয় তল এখানে আমরা একটা বিবেচনা করেছি। এবার দেখো তাহলে আমরা এখান থেকে ও থেকে পি এর যে দূরত্ব নিলাম সেই দূরত্বটা হচ্ছে x। ওপি ইকুয়াল টু হলো x আর ও এ ইকুয়াল টু হলো r। চিত্রটির দিকে দেখো, এবার আমরা কি করব, এই যে আধানটা, এই কিউ আধানটিকে দেখো x ব্যাসার্ধের গোলীয় তলের মধ্যে আছে এবং প্রতিসাম্যের জন্য বলা যায় যে গোলীয় গোলকের তলের প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান এবং দিক হলো পৃষ্ঠতলের সঙ্গে অবিলম্বভাবে বাইরের দিকে ক্রিয়া করে। এবার দেখো, এই যে কিউ আধানটি আছে, কিউ আধানটি গোলকের কেন্দ্রে আছে যদি আমরা মনে করি, তাহলে সেক্ষেত্রে পি বিন্দুকে ধরলে ওই যে বাইরের গাউসীয় তলটি এখানে দেওয়া হয়েছে, এই গাউসীয় তলের ক্ষেত্রফল হচ্ছে দেখো 4 পাই এক্স স্কয়ার। তাহলে আমরা এখানে ইন্টিগ্রাল ই ডট ডিএস সারফেস ইন্টিগ্রাল ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এপসাইলন 0। এখানে আমরা অলরেডি বলেছি ই এবং ডিএস এর অন্তর্বর্তী কোণ শূন্য হয়, কারণ হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এবং ক্ষেত্রফল ভেক্টরের অভিমুখ একই দিকে থাকে, সেই জন্য অন্তর্বর্তী কোণটা শূন্য। অতএব ই বাইরে এলো, সুষম তড়িৎ ক্ষেত্রে ইন্টিগ্রাল ডিএস ইকুয়াল টু হলো এখানে দেখো কিউ বাই এপসাইলন 0। এই যে সমীকরণটা, এই সমীকরণটা গাউসের উপপাদ্যের এসআই পদ্ধতির গাণিতিক রূপ। অতএব এখান থেকে দেখো ই গণিত ডিএস এর মানটা আমরা এখানে লিখব 4 পাই এক্স স্কয়ার ইকুয়াল টু হলো কিউ বাই এপসাইলন 0। অতএব ই সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 ইনটু কিউ বাই এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি শূন্য বা বায়ু মাধ্যমের পরিবর্তে অন্য মাধ্যম হয়, তাহলে এপসাইলন 0 এর পরিবর্তে শুধু এপসাইলন এই সমীকরণটি ব্যবহৃত হবে, এবং সিজিএস পদ্ধতি যদি ব্যবহার করা হয় তাহলে শুধু কিউ বাই এক্স স্কয়ার বা কিউ বাই কে এক্স স্কয়ার এই ফর্মুলাটা, এই চিত্রটা এখানে ব্যবহৃত হবে। এরপরে দেখো, যদি বিন্দুটা গোলকের ভেতরে নেওয়া হয়, অর্থাৎ ধরে নাও এইখানে যদি আমরা বিন্দুটাকে নিই, এইটা ধরো r1 দূরত্বে অবস্থিত, এটা হচ্ছে ধরো বি বিন্দু নেওয়া হলো, এবং তাহলে আমরা এখান থেকে গাউসের উপপাদ্যের সাহায্যে বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। এখানে লক্ষ্য করে দেখো, ইন্টিগ্রাল অফ একই সমীকরণ ই ডট ডিএস ইকুয়াল টু হলো কিউ বাই এপসাইলন 0 এবং ইকুয়াল টু ই ইন্টু 4 পাই r1 স্কয়ার ইকুয়াল টু হওয়ার কথা কিউ বাই এপসাইলন 0। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে গাউসীয় তলের অভ্যন্তরে কোনো তড়িতাধান নেই,
অর্থাৎ ওই যে বি বিন্দুতে কোনো তড়িৎ প্রদান নেই, সেই জন্য কিউ বাই এপসাইলন জিরো রাশিমালাটা এখানে শূন্য হবে। অতএব আমরা এখানে লিখব 4 পাই r1 স্কয়ার ই ইকুয়াল টু 0, যেহেতু কিউ 0 অতএব ই ইকুয়াল টু আমরা এখানে পাবো 0। এবং তাহলে দেখা যাচ্ছে যে বি বিন্দুতে যখন আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছি, এই বি বিন্দুটি হচ্ছে আহিত গোলীয় খোলকের ভিতরের বিন্দু। আহিত গোলীয় খোলকের মানে ভিতরের বিন্দু বি বিন্দুটি, অর্থাৎ r1 লেস দ্যান r, এই বিন্দুতে কোনো আধান নেই, সেই জন্য ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা শূন্য হবে। এখানে দেখানো হলো, এটাও গাউসের উপপাদ্য থেকে আমরা এখান থেকে কাজটা করতে পারবো। অনুরূপভাবে যদি r দূরত্বে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই আমরা এখান থেকে ই গণিত 4 পাই r স্কয়ার, অর্থাৎ এ বিন্দুতে যদি নেওয়া হয় তাহলে কিউ বাই এপসাইলন 0, তাহলে ই সমান এখান থেকে পাওয়া যাবে 1 বাই 4 পাই এপসাইলন 0 ইনটু কিউ বাই r স্কয়ার। x দূরত্বে হলে x স্কয়ার আর r দূরত্বে হলে r স্কয়ার, কিন্তু r1 দূরত্বে যদি যখন নেওয়া হবে আধানের অস্তিত্ব না থাকবার জন্য এখানে পাওয়া যাবে 0। এরপরে আমরা পরেরটায় চলে যাব। দেখো, অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এটাও গাউসের উপপাদ্য থেকে আমরা নির্ণয় করব। অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য, ঠিক আছে, এটা 3 নম্বর নিলাম আমরা। দেখো, একটি অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের নিকট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তো আমরা এই রকমের একটা পরিবাহী তার দেখাচ্ছি এখানে। এবং এই পরিবাহী তার কিউ আধানে আহিত করা হবে। পরিবাহী তারটিকে কিউ আধানে আহিত করা হলো এবং এখান থেকে x দূরত্বে এই যে বিন্দুটা নেওয়া হলো, x দূরত্বে p বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, এখানে বিষয়টার দিকে লক্ষ্য করো, এই যে ডটেড লাইনগুলো উপরে, ডটগুলো নিচে যেগুলো দেওয়া হয়েছে, এ থেকে এটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার হিসেবে দেখানো হয়েছে। এখানে একটা বিষয় মনে রাখার প্রয়োজন, প্রকৃতপক্ষে অসীম দৈর্ঘ্য বলে কোনো তারের দৈর্ঘ্য হতে পারে না। আসলে আমরা এখানে বলতে চাইছি যে তারের যে দৈর্ঘ্য তার তুলনায় এই যে দূরত্ব p, অর্থাৎ x দূরত্বের মানটা অনেক কম, সেই জন্যে x এর তুলনায় তারের দৈর্ঘ্যটা অনেক বড়। তো সেই জন্য এখানে অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার এবং ঋজু পরিবাহী তার কথাটার মানে হচ্ছে স্ট্রেট লাইন, সোজা, কোনো জায়গায় বক্র নেই, বাঁকা নেই, এইরকম একটা পরিবাহী তারকে আহিত করা হয়েছে এবং এখানে কিউ আধানে এটাকে আহিত করা হয়েছে। এবং আমরা অলরেডি একবার বলেছি যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবার সময় যদি গাউসের উপপাদ্যকে আমাদের ব্যবহার করতে হয়, তাহলে ওই বিন্দুকে যুক্ত করে আমাদের একটা কাল্পনিক গাউসীয় তল নিতে হবে এবং সেই কাল্পনিক গাউসীয় তলটা নিতে হবে। আর বিষয়টা হচ্ছে এরকম যে এই কাল্পনিক গাউসীয় তলটা হতে হবে জ্যামিতিক ক্ষেত্রফল যুক্ত এবং সুষম, তবেই হবে। তাহলে এক্ষেত্রে আমাদের পক্ষে সম্পূর্ণ তারের জন্য একটা গোলক
কল্পনা করা সম্ভব নয়। সেই তুলনায় আমরা একটা কাল্পনিক চোঙ নিতে পারি, যেটা পি বিন্দুকে যুক্ত করে এরকম একটা চোঙ কল্পনা করা হলো। অর্থাৎ এক্স ব্যাসার্ধের একটি চোঙ এখানে কল্পনা করা হলো, যার দৈর্ঘ্য এল, কারণ তারের দৈর্ঘ্যটা আমরা এখানে নিয়েছি এল। তাহলে তারের দৈর্ঘ্য সমান এল, এবং তার থেকে পি বিন্দুর দূরত্ব এটা হলো এক্স। আমরা এখানে একটা বিন্দু ধরে নিলাম ও, তাহলে ওপি ইকুয়াল টু এক্স। অর্থাৎ এই যে কাল্পনিক চোঙটা নেওয়া হয়েছে, এই চোঙের ব্যাসার্ধ পাওয়া গেল এখানে এক্স। ঠিক আছে, ব্যাসার্ধ এখান থেকে এক্স পাওয়া গেল। এবারে দেখো, এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল টু হলো কিউ বাই এপসাইলন 0 পাওয়া গেল। কিউ বাই এখানে এপসাইলন 0 পাওয়া গেল। এবার দেখো, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত? এখানে ই ইনটু, এখানে আমরা আলাদা করে নিচ্ছি, ডিএস ইকুয়াল টু পাওয়া যাওয়ার কথা কিউ বাই এখানে এপসাইলন 0, এটা এখান থেকে পাওয়া গেল। এবার দেখো, এই যে চোঙটা নেওয়া হয়েছে গাউসীয় তল, এই চোঙ গাউসীয় তল হিসেবে কাজ করবে, এবং চোঙটির বক্রতলের সকল বিন্দু তারটি থেকে দেখো সমান দূরত্বে অবস্থান করবে। তারটি থেকে চোঙটির বক্রতলের সকল বিন্দু সমান দূরত্বে অবস্থিত, এবং বক্রতলটির প্রত্যেকটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান, এবং দিক হচ্ছে তলের, এই যে গাউসীয় তলটা নেওয়া হয়েছে, এই গাউসীয় তলের সঙ্গে লম্বভাবে চোঙের বাইরের দিকে থাকবে, এবং চোঙের দুই বৃত্তাকার তল দিয়ে তড়িৎ ফ্লাক্স শূন্য, কারণ ই এর অভিমুখ অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে অভিমুখ এই তল দুটির সঙ্গে সমান্তরাল। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এই তল দুটির সমান্তরাল। সুতরাং চোঙের বক্রতলের মোট তড়িৎ ফ্লাক্সটা পাওয়া যাবে ই ডট ডিএস বা ইন্টিগ্রাল ই ডট ডিএস। ঠিক আছে, এখন চোঙটি দৈর্ঘ্য হচ্ছে এল এবং কিউ আধানকে ঘিরে রাখে। অতএব উপপাদ্য অনুযায়ী দেখো যে মোট তড়িৎ ফ্লাক্সের পরিমাণ হবে এল কিউ বাই এপসাইলন 0। এখানে দেখো, এটা এখান থেকে পাওয়া গেল, টোটাল আধানটা হচ্ছে কিউ বাই এপসাইলন 0, এবং এখানে একক দৈর্ঘ্যে আধান আমরা ধরে নেব। ধরো একক দৈর্ঘ্যে আধান হচ্ছে ল্যামডা ইকুয়াল টু হলো কিউ বাই এল। অতএব কিউ সমান হচ্ছে এখানে ল্যামডা এল আমরা পেলাম। অর্থাৎ এই যে তারটি নেওয়া হয়েছিল, তারটির একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ হচ্ছে ল্যামডা। অতএব ল্যামডা ইকুয়াল টু এখানে কিউ বাই এল। এটা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব আমরা দেখিয়েছি। বাকি অংশটা এখানে দেখো, ই গণিত 2 পাই এক্স এল। দেখো চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা পাওয়া গেছে, ইন্টিগ্রাল ডিএস এর মানটা আমরা এখানে লিখেছি ইকুয়াল টু এখানে কিউ বাই এপসাইলন 0। কিউ এর জায়গায় আমরা এখানে লিখব ল্যামডা এল বাই এপসাইলন 0। দেখে নাও, একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ ল্যামডা, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু এখানে কিউ বাই এল। অতএব আমরা এখানে ই সমান পাচ্ছি, এল গুলো এখান থেকে আমরা কেটে নেব। অতএব ল্যামডা বাই 2 পাই এক্স এপসাইলন 0। অতএব ই সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু 2 ল্যামডা বাই এক্স। এইটা হচ্ছে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। ঠিক আছে, অর্থাৎ এখানে জিনিসটা আরেকবার দেখে নাও, অসীম দৈর্ঘ্যের আহিত পরিবাহী তার আছে,
অর্থাৎ কাঠটার দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে যে অসীম দৈর্ঘ্যের পরিবাহিতার অর্থাৎ এক্স এর তুলনায় আর এর দৈর্ঘ্য অনেক বড়, সেটা এখান থেকে দেখানো হলো। এটাকে আমরা এখানে অসীম বুঝবো। এবং এখানে তারের দৈর্ঘ্য এল এবং উপি এর দৈর্ঘ্যটা এক্স এবং একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল, কারণ তারটার মধ্যে কিউ আধান আছে এবং এল দৈর্ঘ্যে তার আছে, অতএব কিউ সমান এখানে ল্যামডা এল। এরপরে দেখো আমরা পি বিন্দুকে যুক্ত করে আমরা একটা গাউসীয় তল কল্পনা করেছি এবং এমন একটা তল আমাদেরকে নিতে হবে যে তলটা এই যে বস্তুটা নেওয়া হয়েছে তারটি থেকে তলের প্রত্যেকটি অংশের দূরত্ব সমান হতে হবে। সেক্ষেত্রে চোঙ কল্পনা করা সহজতর হবে। তো কাল্পনিক চোঙ নেওয়া হয়েছে যেটা তারকে বেষ্টন করে আছে এবং এই চোঙের ক্ষেত্রফলটাই হচ্ছে ইন্টিগ্রাল ডিএস এর মান। তাহলে ই ইন্টিগ্রাল ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0 বসিয়েছি। তারপরে ওখানে দেখো ই ইন্টু 2 পাই এক্স এল চোঙের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ গাউসীয় তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কিউ এর জায়গায় লিখেছি ল্যামডা এল বাই এপসাইলন 0, এল গুলো এখান থেকে চলে গেল। তারপরে ই সমান ল্যামডা বাই 2 পাই এক্স এপসাইলন 0 এখান থেকে পাওয়া গেল। তারপরে ই সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 2 ল্যামডা বাই এক্স। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে যে আমরা একটা অসীম দৈর্ঘ্যের আহিত পরিবাহী তারের নিকট কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মান হবে সেই মানটা আমরা এখান থেকে নির্ণয় করতে পেরেছি। দিয়ে সেই সমীকরণটা থেকে আমরা এটা পেয়ে গেলাম যে ই সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 2 ল্যামডা বাই এক্স। যদি সিজিএস পদ্ধতি ব্যবহার করা হতো তাহলে সমীকরণটার মান পাওয়া যেত 2 ল্যামডা বাই এক্স অথবা 2 ল্যামডা বাই কে এক্স। এখানে আমরা শূন্য বা বায়ু মাধ্যম ধরেছি বলে এপসাইলন 0 লিখেছি, তা না হলে লিখতে হবে এপসাইলন। আর যদি সিজিএস পদ্ধতি নেওয়া হয় তাহলে সেই জায়গায় কে ব্যবহার করতে হবে, তাহলে 2 ল্যামডা বাই কে এক্স আর শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে হবে 2 ল্যামডা বাই কে 2 ল্যামডা বাই শুধু এক্স। তাহলে দেখা যাচ্ছে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য কত হবে সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। এবং এখান থেকে প্রশ্নটাও এইভাবে থাকে যে অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। তাহলে এইভাবে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা নির্ণয় করতে পেরেছি। এরপরে আমরা যেটা করব, অসীম অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। অসীম অপরিবাহী সুষমভাবে আহিত অসীম